আমাদের উচিত হবে ইউজারশিপের দিক থেকে সাধারণ মানুষদেরকে বিমুখ করা। যদি জনগণ ইউজারশিপকে সহযোগিতা না করে তবে সে নিজে থেকেই পরাজয় মেনে নেবে। কিন্তু আমি বলছি ইউজারশিপকে হত্যা করা উচিত। যদি ইউজারশিপকে হত্যা না করি তবে তার কুদরতকে ইবাদতখানার দিকে স্থানান্তর করবে। এরপর আর কোনো শক্তি দ্বারাই তার উন্নতি রোধ করা কোনোভাবেই সম্ভব হবে না। আমার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। একটা খোয়াবের ব্যাখ্যাকে কি এত বড় করে দেখা উচিত? ইউজারশিপকে আমাদের পক্ষ থেকে এত বড় মাপের মানুষ হিসেবে দেখাটা ঠিক হবে না। আমাদের জন্য এটা লজ্জাকর। সকল জায়গায় আমাদের পরাজয়ের খবর ছড়িয়ে পড়েছে। মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করছে। এই অবস্থায় যদি নীরব থাকি তবে লোকজন আমাদের বিরুদ্ধে জেগে উঠবে। আগামীকাল ইউজারশিপের সোনালী অভিষেক হবে। তোমরা কালকে মানুষের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, দেখবে ও কি বলে আর ওর কথা মানুষ কিভাবে নিচ্ছে। যদি ভালো করে ওর কথা নেয় তখন যে করেই হোক অনুষ্ঠান পণ্ড করে দেবে। তা না করতে পারলে সেই আমাদের অস্তিত্ব বিলীন করে দেবে। আমি বছরের পর বছর জনাব প্রতিফরের রাজমহলে ইউজারশিপের খুব কাছাকাছি থেকেছি। ওই সময়ও সে নিজের খোদা সম্পর্কে কিছুই বলতো না, কিন্তু সবাই আপনা আপনি তাকে ও তার খোদাকে ভালোবাসতো এবং তার কারণেই লোকজন ইবাদতখানায় কম আসতো আর আমুনও হাদিয়া কম পেত। আচ্ছা ঠিক আছে, এখন চলে যাও, আগামীকাল অনুষ্ঠানের জন্য প্রস্তুত হও। তারা পশ্চিমের দিক থেকেই আসছে। মনে হয় তৃতীয় আমেনহতপের কোনো কাজে গিয়েছিল। মৃত্যুর পর মমি করারও 40 দিন পর দাফন করতে হয়। সেই হিসাবে আজকে দাফনের দিন। বাদশাহ চতুর্থ আমেনহতপ তো আমার মন জয় করে নিয়েছে। শুনেছি যুদ্ধ, রক্তপাত এসব নাকি উনি পছন্দ করেন না। আমি তার উপর অসন্তুষ্ট। হ্যাঁ, কারণ সে আমুনের ইবাদত করে না। আমেনহতপ অত্যন্ত মেহেরবান ও দয়ালু। আশা করছি গরিবদেরকে সে বেশি প্রাধান্য দেবে। ইনি কি সেই মহান সলা পরামর্শকারী ইউজারশিপ? হ্যাঁ, মহান খোয়াব বিশ্লেষণকারী, যিনি কি না আমনের খোয়াব বিশ্লেষণকারীদের পরাজিত করেছেন। দেখো কত সুদর্শন, কত শান্তশিষ্ট আর মেহেরবান মনে হচ্ছে। চুপ কর গাধা।
জনাব আমেন হতে অতিক্রম করার সময় নীরব থাকতে হয়। সরো। আমি চতুর্থ আমেন হতে মিশরের মহান বাদশাহ আজ হাকিম ইউজারসিফ, যিনি কিনা খোয়াব ব্যাখ্যা এলেমের পারদর্শী এবং সর্বশ্রেষ্ঠ খোয়াব বিশ্লেষণকারী, তিনি এখন থেকে আমার পরামর্শকারী এবং মিশরের কৃষি মন্ত্রণালয়ের প্রধান। এছাড়াও আজকে তাকে মিশরের সর্বোচ্চ মাকাম অর্থাৎ স্বর্ণ খেতাব সম্মানে ভূষিত করা হবে। আমি মিশরের মহামান্য বাদশাহ চতুর্থ আমেনহোতেবের মহানুভবতায় শুকরিয়া জ্ঞাপন করছি। মহামান্য বাদশাহ এখন আমাকে সর্বোচ্চ স্বর্ণ খেতাব সম্মানে ভূষিত করার পর আমার অতীতের একটা স্মৃতি মনে পড়ে গেল। যখন জনাব পুতিফারের রাজমহলে ছিলাম, বানু জুলেখার খাস খেদমতগার কারিমামা আমার অতীত ইতিহাস আমাকে মনে করিয়ে দিয়ে বারংবার আমাকে সম্মান জানাতো। বলতো একজন মরুচারী ও ভেড়ার রাখাল। কিন্তু মহামান্য বাদশাহ যখন আমাকে অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিযুক্ত করলেন, তখন মনে হলো আমার মহামান্য বাদশাহ বোধহয় আমাকে সেই কাজেরই পুরস্কার দিলেন। তিনি হয়তো ভেবেছেন মরুচারী ও ভেড়ার রাখালই এই কাজের জন্য উপযুক্ত।
ইউজারশিপকে একবার হাতের নাগালে পেতাম তবে এক মুহূর্ত নিরাপদ থাকতে দিতাম না। অনুমতি প্রদান করবেন, আমি যেভাবে ভালোবাসি ও শিখেছি আমি সেভাবেই আপনাদের সাথে কথা বলবো। আমি নিজেকে মিশরের জনগণের খাদেম হিসেবে মনে করি। তাদের ইচ্ছার মালিক বা তাদের থেকে শ্রেষ্ঠ আমি নই। আমি মিশরের জনগণের কাছ থেকে সাহায্য চাইছি। দোয়া করবেন মহামান্য বাদশার দেয়া সেবা কর্মের ওজিফা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। সবাই মোটামুটি অবগত আছেন যে আগামী 7 বছর মিশরে অফুরন্ত নিয়ামতের বৃষ্টি ঝরবে এবং ফসল উৎপাদিত হবে। পরের 7 বছর দুর্ভিক্ষ ও শুকনো মৌসুম বিরাজ করবে। আজ আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, যদি পাথরের উপরও বীজ ছিটিয়ে দেন তবে সবুজ হবে এবং ফসল ফলবে। অতএব এখন থেকেই ফসল ফলানো শুরু করে দিন। যে সকল কৃষক মূলত গমের চাষাবাদ করেন তারা অধিক ফলনকৃত শস্য রাষ্ট্রীয় গুদামে জমা করুন। এতে করে আপনারা ক্রমান্বয়ে জমির মালিকানায় অন্তর্ভুক্ত হবেন। আমি জানি যে মিশরের সকল জমি জমার মালিক মহামান্য বাদশাহ। আমি এ ব্যাপারে পরে আপনাকে বিস্তারিত বলবো। কিভাবে বুঝবো যে তারা জনগণের গম জমা করবেন এবং নিজেরা উচ্চ মূল্যে বিক্রয় করবে না? রাষ্ট্রীয় গুদামে জমাকৃত গমের রক্ষণাবেক্ষণ কিংবা ক্রয় এবং বিক্রয় আপনাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা সম্পন্ন হবে। সরকার বা সরকারের প্রতিনিধি শুধু সেটা তত্ত্বাবধান করবেন। আপনারা শুধু 1 বছর খাবার জন্য যতটুকু গম প্রয়োজন এবং আগামী বছরের বীজ নিজেদের কাছে রাখবেন, বাকিটুকু হুকুমতের গুদামে জমা রাখবেন। যদি যোগ্যতা সম্পন্ন শাসক হয়েই থাকেন তাহলে উচিত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। ওই সময় জনগণ নিজেরাই আপনাদেরকে সাহায্য করবে। জনগণ যদি হুকুমতের কার্যাবলী নিজেরাই তত্ত্বাবধান করেন তবে তো রাষ্ট্রের সাহায্যকারী হিসেবে চিহ্নিত হবেন। যদি কেউ এতে একমত না হন তবে তার উপরও কোনো জুলুম হবে না। মনে হলো তোমার কথার জবাব দিল। কেউ চাইলে নিজেরাই গম সংরক্ষণ করতে পারবে। আমরা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই গম সঞ্চয়ের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি চান নিজেদের মতো করে সঞ্চয় করবেন তবে সেটাও করতে পারবেন, কিন্তু যদি কোনোভাবে সে গম নষ্ট হয়ে যায় তবে মিশরের বাদশা তাকে কোনোভাবেই আর সাহায্য করবেন না। গম এবং বীজ সেই ব্যক্তি পাবেন যিনি রাষ্ট্রের এই সিদ্ধান্তের সঙ্গে থাকবেন। কৃষকগণ রাষ্ট্রীয় কোষাগারে গম সঞ্চয়ের মাধ্যমে আপনারা যেমন ক্রমান্বয়ে জমির মালিক হবেন তেমনি নিজে ও পরিবার দুর্ভিক্ষের কবল থেকে নাজাত পাবেন। যত সব ভাউতাবাজি! জনগণ কি করে সমগ্র মিশরের গম নিয়ে আসবে আর তেবসে কি করে আপনাদের কাছে হস্তান্তর? যাতায়াত ও বহনের সুবিধার্থে মহামান্য বাদশাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রতিটি শহরে ও এলাকায় গম সংরক্ষণের জন্য গুদাম তৈরি করা হবে যাতে সাধারণ জনগণের কোনো কষ্ট না হয়। সে কি তোমার কথা শুনেছে? দুর্ভিক্ষের বিরুদ্ধে সংগ্রামের জন্য মহামান্য বাদশাহ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আশা করছি আপনারাও এই সংগ্রামে অংশীদার হবেন। আমরা কেন ইউজারশিপের নিকট গিয়ে কথা বললাম না? কথা বলার সুযোগ পেতেন না। দ্বিতীয়ত
ইউজারসিফের আপনার সাথে কথা বলার তো ইচ্ছেই নেই। কথা বলতে চাইছেন? ওর সাথে কি কথা বলতেন? বলতে চাইছেন যে তাকে ভালোবাসেন, নাকি বছরের পর বছর তার হাজতে থাকা নিয়ে ব্যাখ্যা দিতে চাইছেন? ইউজারশিপ জানে না যে সকল মানুষই আমেনহোতেবের জমিগুলোতে কৃষি কাজ করে। ইউজারশিপ অনভিজ্ঞ জওয়ান, সে এই কাজ দ্বারা মিশরের হুকুমতের উপর কুঠারাঘাত করবে। কয়েকশো বছর যাওয়ার পর মিশরের বাদশার হুকুমত জনগণের উপর দুর্বল হয়ে পড়বে, কোনো পৃষ্ঠপোষকতাই থাকবে না। অথচ আমন মন্দিরের সকল ধন সম্পদ ও কৃষি জমি জমা তখনও নিজের জায়গায় থাকবে। এই পরিস্থিতিতে এটাই উত্তম হবে যে ইউজারশিপের কৃষি বিষয়ক সিদ্ধান্তের বিরোধিতা না করা। খেয়াল রাখতে হবে ইউজারশিপ যেন কোনোভাবেই হুকুমতের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে। যদি চতুরতার সঙ্গে আমল করি তবে আমরা ইউজারশিপের পতন ঘটাতে সক্ষম হব। আমাদের উচিত আমেনহোতেবের রাজমহলের দুইজন ক্ষমতাধরের সাহায্য নেওয়া। কারা আলী জনাব? হোরেনহোপ রাজমহলের নিরাপত্তা প্রধান, এবং দ্বিতীয়টি বানুতি আমেনহোতেপের মাতা। ভাবছেন সাহায্য করবে? আমাদের কৌশলের উপর তা নির্ভর করবে। যদি হোরেনহোপ ও বানুতি আমাদের সাহায্য করে তবে ইউজারশিপের পরাজয় একদম নিশ্চিত। হ্যাঁ, ইরানুস, কেমন আছো ইরানুস? তুমি চলে এলাম তোমাদের দেখতে। আমরা আজাদ হয়েছি। ইউজারশিপ কোথায়? ইউজারশিপ তার খবর আমি জানি এবং এটাও জানি সেই তোমাদের আজাদ করেছে। তোমরা কি তার সাথে মোলাকাত করতে চাচ্ছ? তোমরা চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত না আমি এখানে ফিরে আসবো তোমরা এখানেই থাকবে, ঠিক আছে? তুমি কোথায় ছিলে? জনাব ইউজারশিপ তোমার সন্ধানে আছেন। আমার সন্ধানে? হ্যাঁ, তুমি মালিক নও? কেন নয়, কেন নয়, আমি তো মালিক ইবনে জাহার। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত এদের কিনারায় থাকো, আমি ইউজারশিপকে খবর দিচ্ছি। আলী জনাব, অনুমতি চাইছি। কি হয়েছে ইরানুস, বলো। জাভিরা কারাগারের হাজতিগণ মোলাকাতের অনুমতি চাইছে। আলী জনাব কি অনুমতি দেবেন? হ্যাঁ, অবশেষে তারা এসেছে, অবশ্যই অনুমতি দেব। যাও, তাদেরকে এখানে নিয়ে এসো। আরেকটি সংবাদ আছে, এছাড়াও মালিক ইবনেজারকে খুঁজে পেয়েছি। সে এখন কোথায়? তাকেও সেইখানেই রেখে এসেছে আলী জনাব। আমি নিজেই তাদের দিদার যাব। তোমরা এসেছো, আমি তো তোমাদের অপেক্ষায় ছিলাম। দরুদ, দরুদ খোদার পয়গম্বর, তোমার জন্য আমরা মুক্ত বাতাসের স্বাদ পাচ্ছি। অনেক খুশি হয়েছে আমি তোমাদের দেখে। দরুদ তোমার উপর। শুকরিয়া ইউজারশিপ, আমাদেরকে আজাদ করার জন্য। দরুদ খোদা নবী, দরুদ।
এখানে কি করছেন? আর আপনার একই হাল হয়েছে? হে আমার খোদার নবী, আমি অনুতপ্ত, অনুশোচনাগ্রস্ত মালিক, যে আপনাকে বন্দি দশায় নিক্ষেপ করেছিলাম। কি বলছেন এসব? আমাকে দেখে কি আপনার বন্দি বলে মনে হচ্ছে? খোদা বন্দেগার দয়ায় তুমি মহান ও স্বাধীন হয়েছ। আর দেখো আমি কেমন ভবঘুরে। তোমাকে বিক্রি করার প্রায় 20 বছর হলো, আমি এখনো তেবস ত্যাগ করিনি। চেষ্টা করেছি দিলকে তোমার থেকে বিচ্ছেদ ঘটাতে পারিনি। আপনি এ কি করেছেন? আমি তো ভেবেছি আপনি ব্যবসার কাজে মিশরে এসেছেন। খোদাবন্ধ আমাকে ক্ষমা করুক, আপনাকে এই ভবঘুরে অবস্থায় পতিত করেছি। নিজেকে আমি এখনো গুনাহগার ভাবছি, কেননা খোদার পয়গম্বরকে আমি বিক্রি করেছিলাম। কিন্তু এই বেচাকেনায় খারাপ কিছু ছিল না। ইউসুফকে বিক্রি করলেন আর ইউসুফের বন্ধুত্ব পেলেন, আর আমি বন্দী হলাম এবং মন্ত্রীর পদমর্যাদায় ভূষিত হলাম। আমি এখানে অবস্থান করছি অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। আমি তো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না। অনুশোচনায় আমার সঙ্গে কাজ করবে এটার কোনো দরকার নেই। তবে আপনি আমার উপর খোদাবন্ধ কর্তৃক অর্পিত দায়িত্বে সাহায্য সহযোগিতা করতে পারেন। হ্যাঁ শোনো, আমি তোমাদের সকলেরই সহযোগিতা চাই। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাকে সহযোগিতা করব। জনাব ইউজারসিফ, যদি অনুমতি দান করেন আমরা সব সময় আপনার পাশে থাকতে চাই। যদিও জানি গুরুত্বপূর্ণ কোনো কাজই আমাদের দ্বারা হবে না, কিন্তু যতটুকু পারি ততটুকুই আমরা আঞ্জাম দেব। জনাব ইউজারসিফ, আমাদের শুধু ফরমান দিবেন। ফরমান দিতে দেরি হবে, কিন্তু জান দিতে দেরি হবে না। ঘটনাক্রমে অন্যান্য সময়ের চাইতেও এখন আমার তোমাদের সবচাইতে বেশি প্রয়োজন। বছরের পর বছর আমি তোমাদের সঙ্গে কারাগারে কাটিয়েছি, কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি। তোমাদের কাজ হবে মিশরের অর্থ মন্ত্রণালয় পরিচালনায় আমাকে সাহায্য করা। তোমরা আমার সঙ্গে এসো। এই এলোমেলো জরাজীর্ণ অবস্থায় তোমাদের অন্তরকে তো আয়নার মতো স্বচ্ছ ও পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। বাহ্যিক পোশাকের কি গুরুত্ব রয়েছে? আরে এসো আমার সঙ্গে, এসো। আমেনহোতেবের রাজমহলে কাদের জায়গা হচ্ছে? দরুদ সেনাপতি হরেন হোপ। কি হয়েছে বলো? জনাব আজ্ঞামোহর বলেছেন যদি ফুরসাত হয় তবে ইবাদতখানায় তার সঙ্গে মুলাকাতের জন্য। কি কাজে ডেকেছে? আমি অবগত নই, শুধুমাত্র বলেছে আপনার সঙ্গে মুলাকাতে ইচ্ছুক। আচ্ছা ঠিক আছে, আমি মোলাকাতে আসব। খোদা তোমার সহায় হোক, তুমি আমাদেরকে নাজাত দিয়েছো। তোমাদের সবাইকে আজাদ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আমরাও আনন্দিত। জনাব ইউজারসিফ, মেনিসাবু আপনার সাথে দেখা করতে চান। হ্যাঁ, ওকে পাঠিয়ে দাও। বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে। কি হয়েছে? বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে। তার মানে বানু জুলেখা আজাদ করতেও জানে, তাহলে তার কাজ শুধু শেকল পরানোই নয়। খোদাবন্ধ তাকে নিজের কারাগার থেকে নাজাত করুক। সে তার কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে নিজের মান সম্মান সব বরবাদ করেছে এবং নিজেকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বেচারা বেচারা জনাব পতিফার অনেক কষ্ট করেছে, সে সত্যি অনেক কষ্ট করেছে। জনাব ইউজারসিফ, পুতিফার ও বানু জুলেখাকে আপনি শাস্তি দিতে চান না? তাদের ওপর প্রতিশোধ নেওয়া উচিত। তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি তাদের মাফ করে দিয়েছি, খোদাবন্ধ তাদেরকে মাফ করে দেবেন।
আমি চাই না তারা আমাকে দেখুক। তার মানে আমি চাই না তারা আমাকে দেখে লজ্জা পাক। ইরানুস। জি আলী জনাব। আমার বন্ধুদের সুসজ্জিত করে আমার নিকট নিয়ে এসো। জি জনাব। ইরানুসের সঙ্গে তোমরা যাও, আমি তোমাদের অপেক্ষায় আমার আছি। সঙ্গে আসুন। শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া ইউজার চিফ। শুকরিয়া। আচ্ছা আমার বাল্যবন্ধু, এবার বলো দেখি তুমি কি করে আজাদ পেলে? বানু জুলেখা তোমার মাধ্যমে আজাদ পেয়ে রাজমহলে গেল, আর তোমার সাথে পুরনো বন্ধুত্ব থাকার কারণে আমাকেও আজাদ করে দিল। জনাব পুতিফার এখন কি করছেন? শুনেছি ওনার বিমার হয়েছে। হ্যাঁ সেই রকমই। তার হাল হাকিকত আসলেই ভালো নয়। তোমার সাথে জুলুমের কথা শুধু মনে করছে আর সব সময় অনুতপ্ত হচ্ছে। খোদাবান তাকে সাফা দান করুক। জনাব ইউজারসিফ, খাদেম হাপুপিকে দেখলাম সেনাপতি হরেনহোপের সঙ্গে কথা বলছেন। খাদেম হাপুপি আমেনহোতেবের সেনাপতির সঙ্গে কি করছে? এমন না হোক হরেনহোপকে লোভের ফাঁদে ফেলছে। তার যাতায়াত খুবই বিপজ্জনক। আমার মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র করছে। তা অসম্ভব নয়, তবে এখন যেহেতু তাদের চিনে ফেলেছি তাই কোনো বিপদ নেই। আশা করছি তার মাধ্যমে ইবাদতখানার দালাল চক্রকে শনাক্ত করতে পারবো। তার দিকে অবশ্যই নজর রাখবে। জি আলী জনাব। এখন থেকে আমাকে আর তাজিম করবে না। অভ্যাস হয়ে গেছে আলী জনাব। এই অভ্যাস ত্যাগ করো। জি আলী জনাব। খোদা হাফেজ। জনাব হরেনহোপ প্রবেশের অনুমতি চাইছে। তাকে প্রবেশ করতে বলো। দরুদ খোদাগণের মহান খাদেম, আমুনের ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খাদেম জনাব অজ্ঞামোহর। দরুদ আমেনহোতেপের রাজ দরবারের মহাপরাক্রমশালী প্রধান সেনাপতি জনাব হরেনহোপ, আসুন আসন গ্রহণ করুন। খাদেম হাপুকি বললেন যে আপনি আমায় তলব করেছেন। আমি আপনার আদেশ পালন করলাম। আমি কৃতজ্ঞ, আমাকে আনন্দিত করলেন। একটি বিষয় আমার জেহেনে মশগুল করছে, ভাবলাম আপনার সাথে বিষয়টি একটু ভাগাভাগি করে নেই। আমি পুতিফারের সাবেক তত্ত্বাবধায়কের ব্যাপারে একটু ভেবেছি। তার নামটা যেন কি ছিল, মনেই করতে পারছি না। ইউজারসিফ, তার নাম ইউজারসিফ। ও হ্যাঁ, ইউজারসিফ। সে যখন বাল্যকালে পুতিফারের রাজমহলে ছিল, আমাদের আমন খোদাকে মান্যই করত না। কি যেন এক অদৃশ্য খোদাকে ইবাদত করত। এখন যেহেতু সে রাজমহলের উচ্চ পদ পেয়েছে, নিঃসন্দেহে সে ইবাদতখানার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। একদিক থেকে সে একজন অপরিচিত কেনানের অধিবাসী, এবং এটি একটি লজ্জা যে মিশরের মতো একটি প্রাচীন ঐতিহ্যবাহী দেশের অর্থমন্ত্রী আমুনের একজন দুশমন হয়ে আমুনের শহর তেবসে হুকুমত চালাবে। আমি আপনাকে একজন আমুনের অনুসারী হিসেবে অনুরোধ করব, ইউজারসিফকে একদম বাড়তে দেবেন না।
এভাবে বাড়তে থাকলে সে একদিন আমেনহোতেপের জায়গা দখল করে নেবে, আপনাকেও বঞ্চিত করবে। যদিও আমি জানি যে আপনি একজন আত্মমর্যাদাপূর্ণ ও বিচক্ষণ সেনাপতি। আপনার কাছে কৃতজ্ঞ। আমি মিশরকে ভালোবাসি এবং আমুনকে ইবাদত করি, আর আপনার প্রতি আমি সম্মানে বিশ্বাসী। আপনার কোনোভাবে অসম্মান হোক সেটা আমি চাইব না। একই সাথে আমেনহোতেপের প্রতিও নিজের বিশ্বস্ততা অস্বীকার করতে পারবো না। আমিও আপনার সাথে একমত, কিন্তু ইউজারসিফ তো মিশরীয় নয়, আমুনের ইবাদতখানারও নয় এবং আমেনহোতেপেরও নয়। আমরাও বুঝতে পারি, নিশ্চয়ই আপনি আমাদের মতো ভিনদেশী একজন কাফেরের কুদরত দেখে মনে মনে কষ্ট পাচ্ছেন। সম্ভবত আপনি নিজের কল্পের ইচ্ছা প্রকাশ করতে পারছেন না। আমি সরাসরি বলছি, আমুনের ইবাদতখানার প্রধান খাদেম হিসেবে আমি চাইছি আপনার মতো যোগ্য, অভিজ্ঞ ও কৃতি সন্তান যে কিনা মিশরকে ভালোবাসে সেই পুতিফারের জায়গায় অধিষ্ঠিত হোক। অবশ্যই আপনি জানেন যে পুতিফার বিমার হয়েছে এবং ইউজারসিফ ও জুলেখার ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েছেন। বেশি দিন আর টিকবেও না। কেউ এই ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নেয় না এবং কেউই নিজের পূর্বপুরুষের ভূমিতে ভিনদেশীদের শাসন পছন্দ করে না। খুব ভালো কথা। যদি এরকমই ভেবে থাকেন তবে ইবাদতখানার সকল সাহায্য ও সহযোগিতা আপনার সাথে থাকবে আপনাকে উচ্চ মাকামে পৌঁছে দিতে। আর ইউজারসিফ সম্পর্কে অবশ্যই বলবো যে যতক্ষণ সে আমেনহোতেপের বিশ্বস্ত থাকবে এবং মিশরের সঙ্গে বেইমানি না করবে, আমি তার বিরুদ্ধাচরণ করব না। তবে শুধু আমেনহোতেপ কেন, নিঃসন্দেহে আপনার সকল খেয়ানতের দিকে নজরদারি করা উচিত। তার অতীত কার্যাবলী থেকে প্রমাণিত যে সে আমুন খোদার দুশমন, আর যে আমুনের দুশমন সে সকলের সাথে দুশমনি করতে পারে। আপনার উচিত হবে তাকে নজরদারিতে রাখা। এটা কবুল করে নিচ্ছি। আলী জনাব পুতিফারের অবস্থা ভালো নয়। আমি তাকে পূর্বেই সতর্ক করেছিলাম তার জন্য উত্তেজনা ও পেরেশানি একদম ক্ষতিকর। কিন্তু কে শুনে কার কথা, তিনি আমার কথা বিন্দু মাত্র কর্ণগোচর করেনি। এখন কিন্তু ওনার খুব খারাপ অবস্থা। কিছু ঔষধ আমি দিয়ে যাচ্ছি, ঠিক মতো খাওয়াতে হবে আমার বানু। আপনার অবস্থাও খুব একটা ভালো নয়। নিজের দিকে লক্ষ্য রাখবেন আমার বানু। যেসব ঔষধ সিনুহে বললেন সেগুলো পুতিফারের জন্য সরবরাহ করো এবং রাজমহলকে পুরোপুরি শান্ত করে রাখো। ওগুলো কিছু নয়, তোমার উপস্থিতি আমাকে বেশি কষ্ট দেয়। তুমি না থাকলে আমি বেশি শান্তি পাবো। এই দিনগুলোতে আমাকে সবচেয়ে বেশি শান্তি দিতে পারত যে সে হলো ইউজারসিফ।
যাকে তুচ্ছ তাচ্ছিল্য আমার মূর্খতার কারণে হারিয়ে ফেলেছি। এখন আমার উচিত হচ্ছে এই কুঠুরিতে নির্বাসিত জীবন যাপন করা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা। আলী জনাব, দুঃখিত আলী জনাব। বানুতি পরবর্তী ব্যক্তি। খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কামরায় যেতে এবং কিছুক্ষণ পর বেরো হয়ে গেল। তার মানে বানুতিকেও কি হরিণহবের মতো অজ্ঞামোহর দাওয়াত করলো? কিভাবে বুঝবো তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে? এটা তো বোঝাই যাচ্ছে তারা চাইছে ইউসুফ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যাক, আর আমাকে ক্ষমতাচ্যুত করতে তারা বাদশাকে প্ররোচিত করবে। কিভাবে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত হব? চিন্তা করো না, যদি খোদাবন চান তো একটা উপায় অবশ্যই পেয়ে যাব। আলী জনাব, আপনার বন্ধুরা আপনার সাক্ষাৎ পেয়ে ধন্য হতে চাচ্ছে। আমার বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবে, তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেব, তোমরা আঞ্জাম দেবে। প্রথমত, তোমাদের কার্যাবলী দেখাশোনার দায়িত্ব জ্ঞানী ও অভিজ্ঞতা সম্পন্ন জনাব মালিকের হাতে। তার মাধ্যমে তোমাদের সাথে আমার যোগাযোগ হবে। তোমাদের যত সমস্যা ও চাওয়া পাওয়া তোমরা মেনিসাবুর মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আমরা আমুন খোদা ও তার খাদেমদের বিরুদ্ধে এক কঠিন সংগ্রামে লিপ্ত রয়েছি। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে। তাই আমরা যদি হুঁশিয়ার না থাকি তাহলে দুশমন আমাদের আঘাত করবে এবং আমাদের নিশ্চিহ্ন করে ফেলবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে বাদশাহ আমেনহোতেবের খোয়াব ব্যাখ্যায় আমুনের ইবাদতখানার খাদেমদের পরাজয়ের খবর এবং একাত্মবাদী খোদার বিজয়ের খবর চারিদিকে ছড়িয়ে দেবে। অসংখ্য মানুষ এখনো এ ব্যাপারে কিছুই জানে না, তাদেরকে সমস্ত ঘটনা জানাতে হবে এবং সাধারণ মানুষদের মধ্যে আমুনের খোদা এবং আমুনের ইবাদতখানার খাদেমদের আকিদা একেবারে দুর্বল করে দেবে। আমি তোমাদের থেকে বিশ্বাসী ও বিশ্বাস করার মতো কাউকেই পাইনি। তোমরা গম সংরক্ষণে এবং ইবাদতখানার খাদেমদের কর্মতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকবে। মুনাফাখোর ও আমুনের খাদেমরা সবকিছু বানচাল করে দিতে পারে, তাই যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে, আমি ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত, বিশাল আকার জমি চাষাবাদের জন্য আমার প্রচুর বীজ দরকার। তোমরা সে বিষয়ে তথ্য সংগ্রহ করে আমাকে জানাবে। ভবিষ্যতে তোমাদের জন্য কঠিন দায়িত্ব রয়েছে, যা তোমাদেরকে পরে অবগত করা হবে। ইরানুস, আমার বন্ধুরা ক্লান্ত, তাদের বিশ্রামে নিয়ে যাও। জনাব মালিক, আপনি একটু থাকুন। আপনি তো দুনিয়া ঘুরে বেড়ানো একজন মানুষ। আপনার এই অভিজ্ঞতা আমার এই কাজে খুব সাহায্য করবে। আপনি আমার বিশ্বস্ত, তাই আপনি আমার উপদেষ্টা হবেন। পূর্বে আমি বহু কাফেলার পথ প্রদর্শক ও হেদায়েত করেছি, কিন্তু আপনি আমার খোদার নবী। আপনি আমাকে যা হেদায়েত করবেন, আমার জান এবং দিল দিয়ে আপনার প্রতি আনুগত্য প্রকাশ করব। মরহুম আমেনহোতেবের সময় থেকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে নিজেদের মাকসাদে পৌঁছাতে আপনারা যে কোনো কাজ করতে পারেন।
আমি আপনাদের কাছে আমার বার্তাবাহক পাঠিয়েছিলাম এই ভেবে যে আপনারা স্বেচ্ছাচারিতা ত্যাগ করবেন। বলেছিলাম আমেনহোতেবের ক্রোধ অধিক হওয়ার পূর্বে ক্ষমা প্রার্থনা করুন, কিন্তু আমার সহযোগিতার পরিবর্তে আপনি ষড়যন্ত্র করে আমি, আমার পুত্র ও স্বামীকে হত্যা করতে চাইলেন। আপনাদের ষড়যন্ত্রের ফলে বেচারা আপুপিস ফাঁসিতে ঝুলল। বানু, আপনি রাগান্বিত হয়ে আছেন। হাকিকত মূল হলো এটাই যে আমুন খোদাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিলের কারণে আপুপিস নিজেই বাচ্চাকে হত্যা করতে চেয়েছে। যাই বলুন না কেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার পুত্র আমেনহোতেব। আমি তার কাজে হস্তক্ষেপ করতে পারি না। এখন আমার সমস্যা ভিন্ন জায়গায়। একজন ভিনদেশী যে আমুন খোদায় বিশ্বাসী নয়, সে কিনা মিশরের মতো প্রাচীন দেশের কৃষিমন্ত্রী হবে। আপনি কি বুঝতে পারছেন? ইউজারসিফ যদি মিশরের সমস্ত ধন সম্পদ গম কেনার কাজে ব্যয় করে, তাহলে মিশরের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? গমে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হবে, অন্যদিকে সামরিক শক্তি ভেঙে পড়বে। আর এই সুযোগে আমাদের বহিঃশত্রুরা আমাদের উপর যে কোনো সময় আক্রমণে লিপ্ত হবে। একজন ভিনদেশী জওয়ান এসে তার মতো করে খোয়াবের ব্যাখ্যা করলো, আর সবাই তা মেনে নিল। এটা কি ঠিক? রাষ্ট্র চালাতে তাকে কৌশলী হতে হয়। রাষ্ট্র চালাতে গেলে শক্তির দরকার হয়, বুদ্ধির দরকার হয়। সময় আছে এখনো, ভেবে দেখুন। আর যদি দুর্ভিক্ষ এসেও যায়, রাষ্ট্র কি সবাইকে বসিয়ে বসিয়ে গম খাওয়াবে? রাষ্ট্র তো কোনো লঙ্গরখানা নয়, বরং এতে জনগণ নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে। এই যুবক আমাদের মিশরকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে। এবার ভাবুন কি করবেন। ধরে নিচ্ছি আপনার কথা সঠিক, কিন্তু আমার করণীয় কি? অনেক কিছুই করার আছে। আপাতত জওয়ান আমেনহোতেবকে সবকিছু বুঝিয়ে বলুন। আমাদের দেশের জ্ঞানী, গুণী, অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরা কি মরে গেছে যে একজন ভেড়া চড়ানো ভিনদেশীর কাছে আমাদের হুকুমত অর্পণ করতে হবে? কিন্তু আমেনহোতেব ইউজারসিফকে ভালোবাসে। মনে হয় না আমার কথায় কোনো লাভ হবে। যদি জানতে পারেন যে ইউজারসিফ এই সাম্রাজ্যের অধিপতি হতে চায়, তাহলে কি করবেন? আর সেটা করতে গিয়ে সে যদি জওয়ান আমেনহোতেবকে হত্যা পর্যন্ত করে ফেলে, তখন হয়তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না। তবে আমি নিশ্চিত যে এই যুবক আমাদের বিরুদ্ধে কোনো নীল নকশা নিয়ে এখানে এসেছে। ভয়ঙ্কর কিছু ঘটার আগে সাবধান হন। অনুরূপ খেয়াল করছেন না বানু? এক গাদা সাজাপ্রাপ্ত আসামিকে জাবিরা কারাগার থেকে নিয়ে এসেছে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে ন্যস্ত করেছে। তার মানে কি আমাদের কি হরেন হোপের ন্যায় সাহসী আর বীর পুরুষ নেই? আমি শুধু আপনাকে সাবধান করতে পারি বানুতি, বাকি সিদ্ধান্ত আপনার। উত্তম হচ্ছে এই চার দেয়ালের কথা যেন বাইরে না যায়, কেননা এটা নিয়ে আবার দেখা যাবে তত্ত্ব বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হয়ে গেছে। পরে হয়তো বলবে আমি ষড়যন্ত্রকারী। জানি না কে ইবাদতকারী আর কে শয়তান। যাই আমার পুত্রের সঙ্গে কথা বলে দেখি। যাই হোক না কেন, একজন ভিনদেশীকে মিশরের উচ্চ পদে আমি দেখতে চাই না। ইরানুস, সাংঘাতিক খবর আছে।
বলো কি হয়েছে? জনাব অজ্ঞামোহর বানতির সাথে দেখা করে গেছেন। তিনি বানতিকে বলেছেন ইউজারসিফ কোনো নীল নকশা কার্যকর করতে এখানে এসেছেন। ক্ষমতার লোভে ইউজারসিফ নাকি জোয়ান আমেনহোতেবকে হত্যা করবেন। তুমি একদম নিশ্চিত থাকো, আমি ইউজারসিফকে এই কথা বলবো। মনে হলো বানতিও তা বিশ্বাস করেছেন, আর অজ্ঞামোহর আমাকে নিষেধ করেছেন আমি যেন কাউকে না বলি। বানতির দিকে লক্ষ্য রেখো। ঠিক আছে, এখন তুমি চলে যাও। কেউ দেখে ফেলার আগে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। তোমার উচিত তাকে ক্ষমতাচ্যুত করা। কেন আম্মাজান? ইউজারসিফের গুনাহ ও অপরাধটা কি আছে? এটি লজ্জার যে আমুন খোদার শহর তেবসে, যে শহরের প্রায় সবাই নিজের অস্তিত্ব দিয়ে আমুনকে ইবাদত করে, আর সেখানে কিনা আমুনের দুশ্মন ক্ষমতার স্বাদভোগ করবে। আমার মনে হয় না যে ইউজারসিফের ক্ষমতার লোভ রয়েছে। ইউজারসিফের ক্ষমতার আহরণ অথবা অপসারণ কোথাও কোনরূপ পার্থক্য করে না। তাকে এখন আমাদের প্রয়োজন। সে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে। তাহলে সরাসরি বলো যে মিশরের সব মানুষ মারা গিয়েছে, আর আমরা একজন কাফেরকে মিশরের অর্থমন্ত্রীর পদ দিতে বাধ্য হয়েছি। কেন সেনাপতি হোরেন হোপকে কি এই কাজে লাগানো যায় না? একজন দাগী আসামি ইউজারসিফকে কোন বিবেচনায় মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পদে নিযুক্ত করলে? আমি হোরেন হোপকে ভালোবাসি এবং তার সামর্থ্য সম্পর্কে অবগত, কিন্তু সবাইকে সব কাজের জন্য তৈরি করা হয়নি। এছাড়াও জাভিরা কারাগারে আসামিরা ইউজারসিফের কারণেই সংশোধিত হয়েছে। দাগী আসামি সব সহজ কথা নয়। এই কারাবন্দীরা নিজেদের ভুলের জন্য অনুশোচনাগ্রস্ত এবং এখন ওরা যোগ্যতা সম্পন্ন কর্মকর্তা। আমি তোমার আব্বাজানের সময়কাল দেখেছি এবং মিশরের হুকুমতের শুরু থেকেই ছিলাম। আমি যা কিছু বলছি তোমার ও মিশরের কল্যাণের জন্যই বলছি। ইউজারসিফ তোমার সরলতা ও বিশ্বাসের সুযোগ নিচ্ছে। 7 বছর ধরে গম ক্রয় করার অর্থ কি তুমি বুঝতে পারছো না? এতে মিশরের রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে যাবে। এতে করে আমাদের সামরিক শক্তি হ্রাস পাবে এবং বহিঃশত্রুর আক্রমণ বৃদ্ধি পাবে। কৃষকদের মাঝে যদি রাষ্ট্রীয় জমি বিতরণ করা হয়, তাহলে তোমার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছো না? আপনার চিন্তা সঠিক। যদি ইউজারসিফ আমার উপস্থাপিত বিষয়বলির সঠিক উত্তর দিতে অক্ষম হয়, তাহলে অবশ্যই পদচ্যুত হবে। তাকে কোনরূপ ছাড় দেয়া হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আমার কথাগুলো বললাম, বাকিটা তোমার বিবেচনা। এমনও সম্ভাবনা আছে যে ক্ষমতার লোভে পড়ে সে তোমাকে হত্যা পর্যন্ত করতে পারে। এইটা আবার কে ভবিষ্যৎবাণী করলো? এটা শুধু আমার কথা নয়, ইবাদতখানার খাদেমরাও এ শঙ্কাই করছেন। এদের আসলেই কোনো মান সম্মান বোধ নেই। এত অল্প খাদ্য ভাণ্ডার নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। ইসমুত, তুমি একজন কোষাধ্যক্ষ হিসেবে তোমার উচিত ছিল আরো কর্মতৎপর হওয়া। উত্তম পন্থা হলো সবসময় আয়কর বৃদ্ধি করা ও জনগণের কাছ থেকে অধিক রাজস্ব আদায় করা। না, এই পদ্ধতিতে অভাবী লোকদের আরো অভাবী করে তুলবে। যদি কেউ অগ্রিম আয়কর প্রদান করতে না পারে তাহলে কি হবে? ধারণা করছি ভরণ পোষণ ও খরচের জন্য আরো উত্তম পথ খোলা রয়েছে। দরুদ আলী জনাব ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমার উপরে। কি হয়েছে ইরানুস? খোদাবন্দের দরুদ তোমাদের উপরে। দরুদ তোমার উপরে ইরানুস। আলী জনাব, হরেনব গতকাল অজ্ঞামোহরের ইবাদতখানায় গিয়েছিল। জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে। আমি হরেন হোপকে নিয়ে খুব বেশি চিন্তিত নই। সে কুদরতের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু আমেনহোতেবের বিশ্বাসের খেয়ানতকারী নয়। মনে হয় না এত সহজে নিজেকে বিক্রি করবে। আজ অজ্ঞামোহর বানুতির দিদারে এসেছিল। নিশ্চয়ই তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুমি নিজে তাদেরকে দেখেছো?
না, বানুতির খাদেম আমাকে খবর দিয়েছে। আর অজ্ঞামোহর চলে যাওয়ার পর বানুতি আমেনহতেবের কাছে গিয়েছে। সন্দেহ নেই যে অজ্ঞামোহর তার উদ্দেশ্য হাসিলের জন্যই গিয়েছে। সবকিছুই সম্ভব, তবে এই বিষয় নিয়ে চিন্তিত হবার মতো এমন কিছুই ঘটেনি। আমার আপু পিসের কথা মনে আছে। ওটা খাদেমদেরই ষড়যন্ত্র ছিল। জানি আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের উদ্দেশ্য হাসিল করতে যে কোনো কাজ করতে তার দ্বিধা করবে না, কিন্তু আমার খোদা মহাপরাক্রমশালী এবং আমি নিজেকে তার উপর সোপর্দ করেছি। যেহেতু আমরা কাজ করছি, সেহেতু আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের অস্তিত্ব বিপন্ন দেখতে পাচ্ছে। অবশ্যই নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠায় সজাগ থাকবেন। তবে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই লড়াইয়ে আমি এবং আমার খোদাই বিজয়ী হবে। আলী জনাব, বাদশাহ চতুর্থ আমেনহতেব আপনাকে তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। যদিও বানুতি আমাকে গালমন্দ ও মিথ্যাচার করেছে, কিন্তু তারপরও বলবো চিন্তার কারণ নেই। আজ নীলিফার কোপ্তার সাথে দেখা হয়েছিল, সে কিন্তু পুরনো শত্রুতা ভোলেনি। আলী জনাব ইউজারশিপ সম্পর্কে কিছু বলেছে? হ্যাঁ, সে বলেছে সে সুযোগের অপেক্ষায় রয়েছে। আমি তো জানি নিনিফার কোপ্তা বিপজ্জনক লোক, তারপরও বলছি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আসছি। আলী জনাব ইউজারশিপ প্রবেশের অনুমতি চাইছে। দরুদ মহামান্য বাদশাহ। দরুদ বানু। দরুদ হাকিম ইউজারশিপ। খোশ আমদেদ ইউজারশিপ, কাজে এতটাই মশগুল হয়েছো যে আমাকেই ভুলে গেছো। আমার আজিফা আঞ্জাম দিতে মাশগুল ছিলাম। দুধ বলল আপনি তলব করেছেন, খেদমতে হাজির হলাম। সর্বশেষ যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি মহামান্য বাদশাহ। আমাদের তথ্য সংগ্রহ এখনো পরিপূর্ণ হয়নি। এখন পদক্ষেপে ফায়দা হবে না। আগে জানা উচিত মিশরের জনসংখ্যা কত, নারী এবং পুরুষের সংখ্যা কত, বড় এবং ছোট মিলিয়ে কতজন, এবং এই সংখ্যা শহরে কেমন, কতজন শহরে বাস করে আর কতজন গ্রামে বাস করে, কতজন কৃষি কাজ করে, কি পরিমাণ জমি কৃষিকাজে ব্যবহৃত হয় এবং সেটা কোন অঞ্চলের। এগুলো জানার পরে পরিপূর্ণ পদক্ষেপ নিতে পারবো। চাষাবাদযোগ্য জমিগুলো নীলনদের আশেপাশেই রয়েছে, এটা পরিমাপ করা খুব বেশি মুশকিল নয়। আসলে যে জমিগুলোর পাশে জলধারা রয়েছে তার সবগুলি চাষাবাদযোগ্য। এই নিয়ামতে 7 বছর শুধু নীল নদী পানিপূর্ণ থাকবে না, মহান খোদাবন্দের ইচ্ছায় বৃষ্টি পুরো মিশর দেশের তৃষ্ণা মিটিয়ে দেবে। তোমার একত্ববাদী খোদা কি আমাদের জন্য কাজ করবে? মিশরের জন্য কি 7 বছর বৃষ্টি ঝরাবে? এতে করে সমগ্র মিশর চাষাবাদের উপযোগী হয়ে উঠবে। আমাদের উচিত সমস্ত কৃষককে বলা যতটুকু সম্ভব গমের চাষাবাদ করতে। আমরা তাদের চাহিদার অতিরিক্ত অংশ উপযুক্ত মূল্য দিয়ে মিশরের হুকুমতের জন্য ক্রয় করব। গম কেনার এ সকল পুঁজি কোথা থেকে সংগ্রহ করব? প্রথমত কর আরোপের অব্যাহতি থেকে, এবং দ্বিতীয়ত জমির মূল্যে গম ক্রয়ের মাধ্যম হতে। যে যতটুকু গম মিশরের হুকুমতে জমা রাখবে সে ঠিক ততটুকু জমি পাবে এবং সেখানে কাজ করবে। এই জমিগুলো ইতিহাসের ধারাবাহিকতায় হুকুমতের পৃষ্ঠপোষকতা করেছে এবং মিশরের বাদশাদের ক্ষমতার জিম্মেদার হয়েছে। ওগুলো দান করে দেওয়া কি ঠিক হবে? তাদেরকে জমি হস্তান্তর করলে আমাদের হুকুমত দুর্বল হয়ে যাবে। আপনার কিন্তু উচিত আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠিত করা। 3000 বছর অতিক্রান্ত হয়েছে, অথচ এখনো কেউ আমুনের ধন সম্পদ খাদেমদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। আমরা কারো কাছ থেকে জোর করে কোনো কিছু গ্রহণ করব না, তারা নিজেরা হস্তান্তর করবে। আমি এখনো আমার জবাব পেলাম না। জমিগুলো দান করার ফলে আমাদের হুকুমত দুর্বল হয়ে পড়বে না? এটা অত্যন্ত সহজ। আমরা কাউকে বিনামূল্যে গম দেব না, হোক সে খাদেম হোক সে ধনী লোক। বিনিময় হয় মুদ্রা নতুবা স্বর্ণালঙ্কার অথবা অন্য কোনো সম্পদ লিখে দেবে।
এভাবে ক্রমান্বয়ে যা আমরা নিজেদের কৃষককে দান করব সেটা আবার আমাদের মালিকানাতে ফিরে আসবে। যদি ধনী ব্যক্তিরা ও খাদেমগণ নিজেদের গম গুদামজাত করে, তাহলে তো রাষ্ট্রীয় কোষাগারে গম জমা পড়বে না। আপনাদেরকে আশ্বস্ত করছি যে মিশরের হুকুমত ছাড়া কেউ গম গুদামজাতকরণের দুঃসাহস দেখাতে পারবে না। আচ্ছা, ভরণ পোষণ যোগানোর জন্য কি অন্য পন্থার দরকার নেই? কেন নেই? আছে। আপনি অনুমতি দিলে প্রথম ফুরসাতেই আমি জনগণের কাছ থেকে সাহায্য পেতে চাই। আপনি কি নিশ্চিত যে জনগণের কাছে সাহায্য চাইলে তারা সহযোগিতা করবে? আমি আশাবাদী ওরা আমাকে সাহায্য করবে। একটা খবর পেয়েছি, ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর মরাদেহ নীল নদ থেকে উদ্ধার হয়েছে। তার মানে ডুবে মারা গেছে? না, আমার ধারণা তাকে ডুবিয়ে মারা হয়েছে। তার মানে খাদেমগণ তাকে হত্যা করেছে? আলী জনাব, আমার ধারণা হচ্ছে যে ইউজারসিফের খোয়াবের ব্যাখ্যা অনুমোদন করার কারণেই খাদেমরা তাকে শাস্তি দিয়েছে। আমার তা মনে হয় না, তবে হত্যাকারী কে সেটা আমি অনুমান করতে পারছি। খাদেমরা নয়, তাকে হত্যা করতে লোক ভাড়া করা হয়েছে। তাদের স্বেচ্ছাচারিত পাপাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে একটু ভাবা উচিত। জনগণ একজন কাফেরের খেলনা বস্তুতে পরিণত হয়েছে। একজন বাদশাহ তার খোয়াবের অন্বেষণ করতে গিয়ে সাধারণ জনগণের উপর কি দুঃস্বপ্নই না ডেকে আনছেন। দরুদ আপনার উপর ইউজারশিপ, দরুদ আপনার উপর ইউজারশিপ, দরুদ আপনার উপর, দরুদ আপনার উপর ইউজারশিপ। মিশরের জনগণের মহান খোদার নামে এবং সেই খোদার নামে যিনি মিশর ও মিশরের জনগণকে সৃষ্টি করেছেন তার স্মরণে শুরু করছি। আপনাদের নিকটে আমি অশেষ কৃতজ্ঞ, কেননা আপনারা আমার দাওয়াত কবুল করে আজ এই মজলিসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আজ আমার এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিকট হতে সাহায্য চাওয়া। আমাদের লক্ষ্য হচ্ছে দুর্ভিক্ষের 7 বছরের উপায় অন্বেষণ করা। প্রকৃতপক্ষে যদি সত্যিই আপনাদের সাহায্য না পাওয়া যায় তবে এই ভয়াবহ দুর্ভিক্ষের মোকাবেলা করা সম্ভব নয়। আমি আপনাদেরকে সকল সত্য বলার সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এতে সন্দেহ নেই যে আমরা অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করে গম গুদামজাত করব, কিন্তু আমি আপনাদের কাছে চাইছি আপনাদের প্রয়োজনের অতিরিক্ত গম আপনারা বিনা মূল্যে মিশরের হুকুমতের কাছে জমা রাখবেন। রাজি আছেন? আমরা বুঝতে পারছি যে এটা একটা চালাকি। কেন আমাদের কষ্টের ফসল রাষ্ট্রের কোষাগারে দেব? শুনে রাখো, আমি আমার এক মুঠো গমও কাউকে দেব না। তুমি যদি বিনামূল্যে কাউকে গম দিতে, তুমিও আমাদের মতোই গরিব হয়ে যেতে, সম্পদশালী থাকতে না। আমি জানি রাষ্ট্রের উচিত গম দেবনের বিনিময়ে ক্রয় করা, কিন্তু এই বিশাল পরিমাণ অর্থ রাষ্ট্রের নেই। রাষ্ট্রের রয়েছে বিশাল জমি, তাই আমরা জমি বিনিময়ের মাধ্যমে আপনাদের কাছ থেকে গম ক্রয় করব। আজ আমি এসেছি আপনাদের সাথে পরামর্শ করতে। গুদাম ঘরগুলো কিভাবে বানাবো, শ্রমিক কিংবা মজুর, কারিগর কিংবা দায়িত্ব পালনকারী অথবা প্রতিনিধিকারী, তাদের বেতন ভাতা আমরা কোথা থেকে জোগাড় করব? আর যে সকল কৃষক নিজেদের জমিতে ফসল করবেন তাদের কাছ থেকে কোন হারে গম ক্রয় করব? আচ্ছা তুমি বলো। এর আগে কোনো হুকুমতি সঞ্চয় ও জমা করেনি। মিশরের হুকুমত কোনোদিন এ কথা ভেবে দেখেনি, কিন্তু সামনে যেহেতু একটি বড় বিপর্যয় আসছে, তাই সেই বিপর্যয় মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর এতে কোনো সন্দেহ নেই যে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো পথ নেই।
আপনারা কি এতে রাজি আছেন যে এই মৃত্যু ও অভাব থেকে নিজেদেরকে নাজাত দিয়ে একে অপরের সাথে কাজ করতে? এটা তো বোঝাই যাচ্ছে নিজেদের নাজাতের জন্য তালাশের দরকার। আমরা তো সহযোগিতা করতে চাই, কিন্তু কিভাবে করব? আমি আপনাদেরকে সেই রাস্তা বলে দেব। আমি প্রথমে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কর। মিশরের অভিজাত ও ধনী সম্প্রদায় প্রতি বছর তাদের নিজেদের আয়ের একটি অংশ আয়কর হিসেবে মিশরের হুকুমতকে দিতে বাধ্য থাকেন। আমরা তাদের আয়কর কিছুটা মওকুফ করব, যারা তাদের আয়কর নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রদান করবেন, এবং যারা বিগত 4 বছরের আয়কর প্রদান করবেন তাদেরকে 2 বছরের আয়কর মওকুফ করে দেওয়া হবে। এবং কেউ যদি আগামী 7 বছরের কর অগ্রিম প্রদান করেন তবে পরবর্তী 14 বছরের কর তার মওকুফ হয়ে যাবে। আরে এটা তো খুবই ভালো প্রস্তাব। আমরা 7 বছর পূর্বেই আমাদের সব আয়কর দিয়ে দেব। এটি তো আমাদের জন্য লাভজনক। 7 বছর আয়কর দিতে হবে না। হুকুমতের জন্য লাভজনক এবং এটা দ্বারা মুশকিল আসান হবে। আরেকটি পন্থা অবশ্য রয়েছে, ফেরাউন বা পূর্ববর্তী রাষ্ট্রনায়কদের পন্থা অবলম্বন করা। আর সেটা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে হামলা এবং সেখান থেকে লুণ্ঠনের মাধ্যমে গম ক্রয়ের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা। তবে সেক্ষেত্রে আপনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তার মানে কি দুর্ভিক্ষে ধ্বংস হওয়ার পূর্বেই আমরা কি নিজেদের যুদ্ধে জড়িয়ে ধ্বংস করে ফেলবো? খুবই ভালো কথা, আপনারা শান্ত হন। আমিও আপনাদের মতো যুদ্ধে জড়াতে চাই না। তাই যদি যুদ্ধে জড়াতে না চান তবে আপনাদের অবশ্যই উচিত হবে গম ক্রয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আপনারও আপনার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের অবশ্যই উচিত আয়ের 1/5 রাষ্ট্রকে দেয়া। যদি 1/5 প্রদান করে যুদ্ধের হাত থেকে বাঁচা যায় তবে আমরা এতে অবশ্যই রাজি আছি। যুদ্ধ সবসময় মানুষের রক্তের বিনিময়ে রাজ্যের কোষাগার পূর্ণ করে। আমরা এই যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত ও পরিশ্রান্ত। দরুদ আপনার উপরে জনাব ইউজারশিপ। দরুদ আপনার উপরে জনাব ইউজারশিপ। দরুদ আপনার উপরে জনাব ইউজারশিপ। ইউজারশিপ বাদশার জমিগুলো যদি কৃষকদের নামে বন্টন করে দেয় তাহলে সেটাই হবে ইবাদতখানার বিজয়ের প্রথম ধাপ আর আমাদের প্রথম সুযোগ। কিন্তু যে বিষয়টি ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে গম গুদামজাত করা। আমরা সাধারণত যে পরিমাণ গম সংগ্রহ করি তার চাইতেও বেশি সংগ্রহ করতে হবে। খুব দ্রুতই দেখতে পাবে যার কাছে অতিরিক্ত গমের ভাণ্ডার থাকবে মিশরের ভাগ্য তার হাতে লেখা থাকবে। তার মানে কি প্রধান খাদেম ইউজারশিপের গম সম্পর্কিত দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী বিশ্বাস করছেন? হ্যাঁ, 2টি দলিলের কারণে বিশ্বাস করছি। প্রথমত, খোয়াবের ব্যাখ্যা ইউজারশিপ ছাড়া অন্য কেউ নির্ভুলভাবে তুলে ধরতে পারেনি। দ্বিতীয়ত, বিবেকবান মানুষ সতর্ক থাকে। আমরা আগামীকাল থেকে নিজেদের কয়েকজন প্রতিনিধি নিয়োগ করব গম ক্রয় করার জন্য। কাজটা খুব গোপনীয়ভাবে করতে হবে। যদি ইবাদতখানার গুদাম গমে ভরে ফেলা না হয় তাহলে ভবিষ্যতে কিভাবে ইবাদতখানার স্বাধীনতা হেফাজত করব এবং কিভাবে ইউজারশিপের সঙ্গে লড়াই করব? ইবাদতখানার যদি নিজেদেরই রুটি না থাকে তবে নিঃসন্দেহে ইউজারশিপের সামনে আমাদের মাথা অবনত করে থাকতে হবে। তুমি থাকো। একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি লোক খুঁজে বের করতে হবে। আমার জন্য একটি কাজ আঞ্জাম দিতে হবে। আদেশ শিরোধার্য।
জানি এখন অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু আপনার কাছে ক্ষমা চাইছি। আমি একজন ভালো সহধর্মিণী ছিলাম না। এবং আপনার মর্যাদার মূল্যও বুঝিনি, কিন্তু আপনি সব সময় মহান ছিলেন। এখন এই জীবনের শেষ মুহূর্তে আমাকে ক্ষমা করুন। আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেবেন। তুমি আর আমরা দুজনেই ইউজারশিপের উপর জুলুম করেছি। আফসোস, যদি ইউজারশিপ এখানে থাকতো ক্ষমা চেয়ে নিতাম। কি এমন হতো যদি ইউজারশিপের খোদার উপর আনতাম? এখন বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে। জনাব পুতিফারের রাজমহলের নিরাপত্তা সেনাপতি জনাব রুদামুন প্রবেশের অনুমতি চাইছে। আলী জনাব, একটা দুঃসংবাদ রয়েছে। মিশরের প্রধান সিপাহসালার আজিজে মিশর জনাব পুতিফার এই অবিনশ্বর পৃথিবী ত্যাগ করেছেন এবং পশ্চিমের পৃথিবীতে যাত্রা করেছেন। পুতিফার একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি মিশরের বাদশার খেদমতে অসংখ্য সময় ব্যয় করেছেন। তার ত্যাগ, কুদরত ও উৎসর্গের কাছে মিশর সবসময় ঋণী। আমাদের পক্ষ থেকে তার খানদান ও রাজমহলের সকলের প্রতি সমবেদনা রইল। আমরা তার পশ্চিমের দুনিয়ায় যাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। মিশরের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী তোমার উচিত পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার উত্তরাধিকারী নির্বাচন করা। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমার সিদ্ধান্ত জানাবো। আমার দৃষ্টিতে হোরেন হোপ পুতিফারের স্থানে সর্বাধিক উপযুক্ত হবে। তার জন্য যথোপযুক্ত জায়গা নির্দিষ্ট করে রেখেছি।
আজিজে মিশর পদ থেকে নিচু পদে তাকে মানায় না। আমার পালকি প্রস্তুত করতে বলো, অন্ত্যেষ্টিক্রিয়ায় যাব। দশ থলে। তার মানে 10,000 দেবন। এটা কিন্তু কম সম্পদ নয়। হ্যাঁ, কম নয়, তবে ইউজারশিপের জন্য আমি আরো অন্তত 10 গুণ বেশি চাই। এর চাইতে কম হলে অন্য কাউকে দিয়ে করান, আমাকে দিয়ে সম্ভব নয়। আলী জনাব, আলী জনাব, আলী জনাব অজ্ঞামোহরের জন্য একটা ভালো খবর এনেছি। পুতিফার মারা গেছে ঘন্টা খানেক পূর্বেই, আর ঘন্টা খানেক পরেই তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান। আপাতত একটু থামো। পূর্ব থেকেই আমি হত্যার বিরোধী ছিলাম, কিন্তু এখন আর পথ নেই। হত্যাই হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। আজ পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়ায় আমেনহোতেব অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করবে, এবং যদি ইউজারশিপ ব্যতীত অন্য কেউ হয় তবে সেটা ইউজারশিপের জন্য অপমানজনক হবে। এবং যদি ইউজারশিপ তার স্থানে নির্বাচিত হয়, সেক্ষেত্রে আমাদের দৃঢ় চেতনার পদক্ষেপ এখনো বাকি আছে। ইউজারশিপকে অবশ্যই খতম করা উচিত। বাধ্য না হওয়া পর্যন্ত এই কাজ করা যাবে না। হে খোদার নবী, বাইরের দুনিয়ার খবর রাখেন। আলী জনাব পুতিফার দুনিয়া ত্যাগ করে পশ্চিমের জগতে চলে গেছেন। হ্যাঁ, পুতিফার মারা গেছেন? আজ শহরের গণ্যমান্য ব্যক্তিরা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন। খোদাবন্দ পুতিফারের উপর রহমত বর্ষণ করুক এবং ভুলগুলো ক্ষমা করে দিক। তিনি একজন ভালো লোক ছিলেন। আমি সত্যি তার কাছে ঋণী। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন। বীর ও সাহসী সেনাপতি। হ্যাঁ, বিভিন্ন যুদ্ধে সে পুতিফারের ডান হাত ছিল। পরাজয় কি সে তা জানে না। সে তার বীরত্ব দিয়ে
অনেক যুদ্ধের ভাগ্য পরিবর্তন করেছে। আমেন হতেবের উচিত পুতিফারের জায়গায় হরেন হোপকে নির্বাচিত করা। জনাব হরেনহোপ পুতিফারের উত্তরসূরি হিসাবে সর্বোৎকৃষ্ট হবে। কিন্তু আমি তার নির্বাচিত হওয়া নিয়ে সন্দেহ পোষণ করছি। জনাব আমেনহোতেবের পছন্দের তালিকায় তো ইউজারশিপ রয়েছে। পুতিফার অত্যন্ত মেধাবী, চৌকস সেনাপতি এবং পরামর্শদানকারী ছিলেন। আমি তার বিগত 40 বছরে খেদমতের কথা স্মরণ করছি। তিনি ছিলেন আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী এবং প্রধান সেনাপতির দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। আমার পিতা তৃতীয় আমেনহোতেব এবং মিশর দেশের জন্য তার অতুলনীয় খেদমত ভুলে যাবার মতো নয়। আমি তার পরবর্তী জাহানের চিরন্তন শান্তি ও চিরজীবী জিন্দেগি কামনা করছি এবং যেহেতু জিন্দেগির শেষ দিন পর্যন্ত তার সেবা থেকে বঞ্চিত হচ্ছি, তাই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। খোদাগণের ইচ্ছায় ধরে রাখো, আজকে ইউজারশিপের পরাজয়ই হবে। হরেনহোপ তার উপস্থিতি দ্বারাই ইউজারশিপের সকল কর্মকাণ্ড ন্যস্ত করে দেবে। মিশরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমি অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করব। এই ক্ষেত্রে আমি উপযুক্ত ভাবছি ইউজারশিপকে। সে দীর্ঘদিন পুতিফারের বন্ধু এবং মিশরের মানুষজনের কাছে বিশ্বস্ত হিসেবে পরিচিত। আমি আজ থেকে ইউজারশিপকে পুতিফারের জায়গায় নিযুক্ত করলাম এবং তাকে আজিজে মিশর খেতাবে ভূষিত করছি এবং হরেনহোপের অসামান্য বীরত্ব এবং সাহসিকতার স্বীকৃতি স্বরূপ লস্কর বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করছি। আশা করছি দুইজনই তাদের দুইজনের কাজ সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন এবং প্রাচীন সভ্যতার দেশ মিশরকে গৌরবের শীর্ষে তুলে ধরতে সক্ষম হবেন।
ইউজারশিপ একজন ভিনদেশী, কিন্তু হরেন হোপ এই মাটিরই সন্তান। তার মানে হরেন হোপকে এখন থেকে ইউজারশিপের আদেশ আমল করে চলতে হবে। এই সিদ্ধান্ত বিবেক সম্পন্ন নয়। এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এখানে এসেছেন। জনাব পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। চলুন যাওয়া যাক। এই ফাও খাওয়া লোকগুলোর কাজই এই। চলো। রওনা হও। উপায় একটাই, আমরা প্রথমে যা চেয়েছিলাম। নীলিফার কোপ্তাকে খবর দাও। জনাব হরেন হোপ, এটা ইনসাফ হয়নি। জনাব পুতিফারের উত্তরসূরি হবার যোগ্যতা শুধু আপনারই রয়েছে। সম্ভবত আপনার কথা সত্যি হয়ে থাকতে পারে, কিন্তু আমি একজন সামরিক বাহিনীর লোক। কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। অতএব স্বীকার করে নেওয়া উচিত আমেন হতে আমার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গাটাই ঠিক কি বলছেন আপনি? আপনি তো মিশরের লস্কর বাহিনীর প্রধান। আপনার অভিজ্ঞতা অনেকের চাইতেই বেশি। আপনারা ভালো থাকবেন। তারই এই পদের যোগ্যতা ছিল। পুতিফার মহৎ হৃদয়ের মানুষ ছিলেন। খোদা তাআলার রহমত বর্ষিত হোক তার উপর। কিন্তু আপনি তো তার কারণে অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন। তারপরও আমি তাকে সম্মান করি এবং তার উপর আমার কোনো বিদ্বেষ নেই। হায় আফসোস, যদি তাকে আমার পূর্বপুরুষ ইব্রাহিম খলিলের দিনের দিকে দাওয়াত করতাম। খোদাবন তাকে ক্ষমা করুক এবং নিজের বন্ধুর ন্যায় রহমত ও দয়ার চাদরে ঢেকে রাখুক। চলো, রওনা করো। এ কান্নার ব্যথা তোর হৃদয়ের কি ফায়দা? যখন পুতিফারের প্রতি চিন্তা করা দরকার ছিল তখন করেননি।
যখন তাকে ভালোবাসা উচিত ছিল তখন বাসেননি। কেউ মৃত্যু থেকে পালাতে পারে না। যদিও আমি তার মৃত্যুতে শোকাহত, কিন্তু এর থেকেও বেশি ব্যথিত, কারণ আমি তাকে যে কষ্ট দিয়েছি সেটা আমাকে পোড়াচ্ছে। আমি আমার নাফসের চাহিদা পূরণ করতে গিয়ে পুতিফারকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি জানি এগুলো সবকিছুর মূলে রয়েছে ইউজারসিফ। আপনাকে কতবার সতর্ক করেছিলাম, কতবার বলেছি নিজের নফসকে সংযত করুন, কিন্তু আপনি আমার কথা শোনেননি। না, ইউজারসিফের কোনো রকম কোনো দোষ নেই। আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম। আমি গুনাহগার। পুতিফারের সাথে যেমন বদ আচরণ করেছিলাম, ইউজারসিফের সাথেও। ইউজারসিফ একজন ভিনদেশী। আমাদের ভাগ্যলিপির উপরে তার আধিপত্য বিস্তার করতে দেয়া ঠিক হবে না। সে মিশরে বড় হয়েছে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। মিশরের জনগণের প্রতি সে সহানুভূতিশীল এবং রাজ্য পরিচালনায় তার দক্ষতা রয়েছে। কেন হরেন হোপকে পুতিফারের স্থানে নিয়োগ দিলে না তুমি? বানু, হরেন হোপ সামরিক বাহিনী প্রধান। কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে তার কোনো দক্ষতা নেই, বরং প্রধান সিপাহসালার পদটি তার জন্য অধিক যোগ্যতা সম্পন্ন, যা বাদশাহ তাকে দিয়েছেন। তোমরা সবাই কাফের হয়ে গিয়েছো। তুমি ও তোমার পতি দেবতা ইউজারসিফ সবাই কাফের। আমুন খোদা ও মিশরের আইনের উপর তোমাদের ঈমান নেই। সবাই মিলে খাদেম ও ইবাদতখানার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। মিশর আলী জনাব ইউজারসিফ প্রবেশ করছেন। দরুদ মিশরের শক্তিশালী ও দয়ালু বাদশাহ। দরুদ আজিজে মিশর হাকিম ইউজারসিফ। দরুদ। মহামান্য বাদশার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এই অধমকে পুতিফারে উত্তরসূরি নির্বাচিত করার জন্য। খোদাবান যখন আপনাকে রিসালাতের কঠিন দায়িত্ব পালনের জন্য নির্বাচন করেছেন, আমি কিভাবে আপনাকে ব্যতীত মিশরের অর্থমন্ত্রী নির্বাচন করতাম? আপনার এর চাইতেও যোগ্যতা রয়েছে। আপনি আমার নিকট প্রজ্ঞাবানদের পরিচালক, জ্ঞানী, বিশ্বাসী ও বিশ্বস্ত। মিশরের অর্থমন্ত্রীর ভবিষ্যতের অনাগত লড়াইয়ের জন্য আপনার চাইতে ভালো আর কাকেই নির্বাচন করতাম? আমার মহামান্য বাদশার অসীম দয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ওয়াদা করছি আপনার বিশ্বাসের যথার্থ মর্যাদা আমি রাখতে পারব। এই কত বস্তা গম রয়েছে? প্রায় 100 বস্তা। আরো কি সরবরাহ করতে পারবে? মুদ্রা দিলে যত চান ততই দেওয়া যাবে, সমস্যা নেই। দাম কত? এই কয়েকদিনে দাম একটু বেড়ে গেছে। সবাই গম কিনে কিনে সঞ্চয় করে ফেলছে। প্রতি বস্তার মূল্য পড়বে 50 দেবন। আমরা প্রতি বস্তার জন্য 5 দেবন বেশি দেব। যতটা পারো সংগ্রহ করো আর ইবাদতখানার গুদামে হস্তান্তর করো। তোমরা যা চাও তার চেয়ে বেশি দেব। এগুলো আমাদের অগ্রিম বায়না, বাকিগুলো হস্তান্তরের পর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ আমরা একটি বড় ধরনের গম লেনদেন পর্যবেক্ষণ করেছি। খাদেমগণও গম গুদামজাত করতে চাইছে, আর ধনী ব্যক্তিরাও অধিক মুনাফা লুটতে চাইছে। তাহলে হরেন হোপ কি করছে? কেন সুযোগ সন্ধানী মুনাফাখোরদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না?
আমার মনে হয় তারা খুব ভালোভাবে উপলব্ধি করছে যে ভবিষ্যতে যুদ্ধ হবে এবং সেটা গম নিয়ে যুদ্ধ, কিন্তু আমি এদের গুদামজাতকরণে চিন্তিত নই। খাদেমগণ ও ধনী ব্যক্তিগণ এই গুদামজাতকরণের মাধ্যমে নিজেদের পরাজয় ডেকে আনছেন। এই অবস্থায় আমরাও যদি সঠিকভাবে গুদামজাতকরণ করতে পারি তবে তাদের পরাজয় নিশ্চিত। স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আপনার উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারছি না। গম গুদামজাত করার মাধ্যমে কিভাবে খাদেমদের পরাজয় ডেকে আনবেন এবং কিভাবে আমাদের সফলতা ও বিজয় নিশ্চিত করবেন? কিভাবে গুদামজাত করছি এটাই মূল বিষয়। তারা যে প্রক্রিয়া গম সংরক্ষণ করছেন তাতে 2 বছরের বেশি টিকে থাকা সম্ভব নয়। তাদের গম পচে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের পদ্ধতিতে এই গমকে 7 বছর সতেজ রাখতে পারবো। ইউজারসিফ এমনভাবেই কথা বলে যেন আমাদের বিশ্বাস বৃদ্ধি পায় ও দ্বিধাগ্রস্ত দূর হয়ে যায়। আর এই গম সংরক্ষণের রহস্যটা কি তা কিন্তু আমি এখনো কাউকে বলিনি। আমি এই রহস্য আমার খোদার কাছ থেকে শিখেছি। যদি মহামান্য বাদশাহ জোরাজুরি করেন তবে অবশ্যই আমি বলতে বাধ্য, তবে আমি চাই যে এই বিষয়টি আমার কাছেই গোপন থাকুক। আমার উপর বিশ্বাস রাখুন। আমি তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখছি। যদি কল্যাণ মনে না করো তবে বলার দরকার নেই। আমার আশা ইবাদতখানার প্রভুদের পরাজয়, আমুনের ধ্বংস এবং খাদেমদের আইনের পরিসমাপ্তি। মহামান্য বাদশাহ, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের শুরুতেই এই আমুনের খাদেমদের পরাজয় অবশ্যই হবে। আমি ছোটবেলা থেকে আমুনের ইবাদতখানা এবং অন্যান্য ইবাদতখানার খাদেমদের দাম্ভিকতার সাক্ষী ছিলাম এবং দিনের পর দিন ওদের উপর আমার অভিশাপ বেড়েই চলেছে। যতক্ষণ পর্যন্ত না আমুন ও তার খাদেমগণদের কুদরতের পালকি থেকে টেনে নামাচ্ছি আমি শান্ত হচ্ছি না। আপনার সাথে আমি পুরোপুরি একমত এবং এই মাকসাদে পৌঁছানোর জন্য প্রস্তাব করছি যে প্রথমে আমুনের স্থায়িত্বের ভিত্তিকে ধ্বংস করবেন, অতঃপর আমুনকে। 2টি মূল ভিত্তি হল জনগণের মাঝে আমুন বিশ্বাসের শেকড় এবং ইবাদতখানায় রক্ষিত ধন সম্পদ। যতক্ষণ এই 2টি ভিত্তি থাকবে ততক্ষণই আমুন ও তার খাদেমরা বেঁচে থাকবে। সেই সময় আর বেশি দূরে নয় যখন আমুনের খাদেম ও তার খোদাদের পরাজয় ঘটবে। অজ্ঞামোহরের শেখর শুকিয়ে ফেলা এত সহজ নয়। তাদের সব জায়গায় প্রভাব রয়েছে। এমনকি আমার মাতা বানুটিকেও বিশ্বাস করতে পারছি না এবং আমি চিন্তায় থাকি হয়তো প্রথম আঘাত তার কাছ থেকেই আসবে। এটা একটি লড়াই মহামান্য বাদশাহ। গোয়েন্দা বৃত্তি ও সংবাদ সংগ্রহ একটি সাধারণ ঘটনা। এমনকি এও সম্ভাবনা রয়েছে যে হত্যা করে নিশ্চিহ্ন করে দিতে পারে। যেমন করে ইতোপূর্বে খাদেমগণ কর্তৃক মরহুম বাদশাহ তার পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জনাব ইউজারসিফ, আপনি কি রাজমহলে খাদেমদের যোগাযোগ সম্বন্ধে কিছু জানেন? প্রথমত রাজদরবারের লোকজন ও ইবাদতখানার খাদেমদের মধ্যে যোগাযোগের উৎস সন্ধান করা হয়েছে। এখন চোখে চোখ রাখা হচ্ছে, প্রয়োজন হলে হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। না, রক্তপাত করার বিষয়ে আমি একমত নই। জনাব ইউজারসিফের উদ্দেশ্য হত্যা নয়, অর্থাৎ তাদের হত্যার প্রয়োজন নেই। শুধু রাজমহল থেকে বের করে দিলেই হবে। আপনি কি বলছেন দালাল চক্রকে রাজমহলে শনাক্ত করেছেন? জি আমার বানু, খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে। চিন্তার কোনোই কারণ নেই। যখন সে রাজ দরবার থেকে বের হবে, নীলিফার তাকে খবর দিয়ে দেবে। তোকে আমি কোথায় পাবো? আমি সবসময় রাজ দরবারের আশেপাশেই থাকবো। চোখ ঘুরালেই আমাকে দেখতে পাবেন। উপযুক্ত ফুসতে কাজটা সেরে ফেলবি, ঠিক আছে? চিন্তা করার কিছুই নেই, বাকি কাজটা আমার। ভুলে যেও না, আমরা কিন্তু একে অপরকে একদমই চিনি না। নিশ্চিন্তে থাকতে পারেন আলী জনাব।